আলোচনার বিষয়ের দিকে। 2023-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে ত্রিপুরা রাজ্যে এমন অনেক কিছুই ঘটে গেছে যা রাজনৈতিক ময়দানে ত্রিপুরার ইতিহাসের আগে কখনো ঘটেনি। এবং এই 2023-এর বিধানসভা নির্বাচনটাই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ইতিহাসে একটা বহু আলোচিত সমালোচিত একটা নির্বাচন ছিল, যেখানে শাসক বিরোধী উভয়ের একটা হাড্ডাহাড্ডি টক্কর দেখা গেছে। সেখানে শাসক থেকে বিরোধীর দিকে প্রায় 60%-এরও বেশি ভোট পার্সেন্টেজ দেখা দিয়েছে। 39% ভোট পার্সেন্টেজ নিয়ে 30-এরও বেশি আসন ম্যাজিক ফিগার ক্রস করে বিজেপিকে সরকার গঠন করতেও দেখা গেছে দ্বিতীয়বারের মতো। এবং সেই 2023-এর বিধানসভা নির্বাচনে যাকে গেম চেঞ্জার বলা হয়েছিল, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন 2023-এর বিধানসভা নির্বাচনে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিজেপির বিরোধিতায় একেবারে বিরোধী দলের নেতা হিসাবে বা বিরোধী নেতা হিসাবে তিনি সবার সামনে ছিলেন বা সবার আগে সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার 2025-এ দাঁড়িয়ে যখন 2026-এর এডিসির নির্বাচন আসন্ন, ঠিক তখন মথা এবং বিজেপির সম্পর্কে এতটাই তিক্ত ভাব চলে এসছে যে এবার মথা সকালে প্রেস মিট করে বিজেপি সকালে প্রেস মিট করে সাংবাদিক সম্মেলন করে মথার দিকে কাদা ছুটছে এবং মথা বিকেলে তার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিচ্ছে। আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের 2023-এর বিধানসভা নির্বাচনে একটা গোপন আতাত হয়েছিল বিজেপির সাথে, তা এক প্রকার প্রকাশ্যে আনলেন খোদ মথার নেতা পূর্ণচন্দ্র জমাতিয়া। সমস্তটি আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে আলোচনায় জুড়তে পারেন, তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত জানাবেন। নাম্বারটি হচ্ছে আমাদের যে আলোচনা আমাদের আজকের 6909260203 নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তাছাড়াও কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে, সেখানে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারে। তাহলে আলোচনা আমরা শুরু করব। প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা, যে আজকে প্রথম বিজেপির পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হলো এবং এই সাংবাদিক সম্মেলন করে দাবি করা হলো যে 2026-এর যে এডিসির সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনে মথার দিন ঘনিয়ে এসেছে। মথা 2026-এ আবার ঘুরে দাঁড়াতে পারবে না, অর্থাৎ এডিসিতে যে কোটি আসন রয়েছে সেই আসনগুলিতে যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত এডিসি দখল করতে গেলে, সেই সংখ্যাগরিষ্ঠতা মথা পাবে না এবং বিজেপি সেখানে, যেহেতু রাজ্যে বিজেপির সরকার রয়েছে, এডিসিতেও বিজেপি ক্ষমতা দখল করবে। তাছাড়াও বিজেপির জনজাতি মোর্চার পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিপিন দেববর্মা অভিযোগ করেন, এডিসির যিনি বিরোধী দলের নেতা আছেন এডিসিতে জনজাতি মোর্চার নেতা, তিনি অভিযোগ করেন যে বারবার এডিসিতে মথা বিজেপিকে আক্রমণ করছে, রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে, বিজেপির যে কোনো সভা বাতিল করার চেষ্টা করছে। আবার বিজেপি জনজাতি মোর্চা এটাও দাবি করে যে রাজ্য সরকারের সাথে মথা এবং বিজেপির যাই সম্পর্ক থাকুক না কেন, মথা বিজেপি চুক্তিবদ্ধ থাকুক না কেন, মথা এনডিএর অংশ হোক না কেন, বা রাজ্য সরকারে মথা এবং বিজেপি জোটে থাকলেও এডিসিতে মথা বিজেপি পরস্পরের বিরোধী। এডিসিতে ক্ষমতায় গত প্রায় 4.5 বছর 5 বছর ধরে, প্রায় 5 বছর ধরে ক্ষমতায় রয়েছে তিপ্রামথা এবং তার বিরোধিতায় বিরোধী পক্ষে দাঁড়িয়ে আছে বিজেপি। বিজেপি জনজাতি মোর্চা এটা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এডিসিতে বিজেপি মথার বিপক্ষে দাঁড়িয়ে আছে। এরপর একটা প্রশ্ন জাগে যে এই কেমন জোট, যেখানে সমতলে দোস্তি এবং এডিসিতে কুস্তি চলছে মথা এবং বিজেপির মধ্যে। যখন এই মথা বিজেপির রাজনৈতিক সম্পর্ক নিয়ে সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই কিছু সময়ের ব্যবধানের মধ্যেই মথার পক্ষ থেকে একটা বিস্ফোরক বয়ান সামনে এলো। কি সেই বয়ান? যে বয়ানটা নিয়ে 2023-এর বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর সিপিআইএম কংগ্রেস দাবি করতে থাকে যে কোথাও না কোথাও মথার অতিরিক্ত 22টি আসনে প্রার্থী দেওয়া, অর্থাৎ এসটি সংরক্ষিত 20টি আসনকে বাদ দিয়ে আরো অতিরিক্ত 22টি আসনে প্রার্থী দেওয়ার যে সিদ্ধান্তটা ছিল, হঠাৎ করে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কোথাও না কোথাও বিজেপি প্রভাবিত ছিল বা এই সিদ্ধান্তের কারণে
বিরোধী ভোট ব্যাংকে অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেস যে সিট সমঝোতা করেছিল সেখানে তাদের ভোট ব্যাংকে অনেকটা থাবা বসেছে, তাদের ভোট ব্যাংক ধ্বংস হয়েছে। সেই ভোট ব্যাংকের ধ্বংসের কারণ হচ্ছিল মথা, এবং এর লাভ নিয়েছে কে? এর লাভ নিয়েছে বিজেপি। এটা শুধুমাত্র তাদের অভিযোগ ছিল, সমালোচনা ছিল, সেখানে সমালোচনার মধ্যে ছিল। এবার মথা দাবি করে বসলো যে 2023-এর বিধানসভা নির্বাচনে মথা 42টি আসনে প্রার্থী দিয়েছিল বলেই বিজেপি দ্বিতীয়বারের মতো সরকারে ক্ষমতায় এসেছে ত্রিপুরা রাজ্যে, বা রাজ্য সরকারে ক্ষমতায় এসেছে বিজেপি। এটা তিপ্রামথা হুঁশিয়ারি দিল, নাকি তিপ্রামথা এবং বিজেপির যে গোপন আতাত হয়েছিল সেই গোপন আতাতটা এবার ফাঁস করে দিয়েছে মথা? যদিও বা প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই গোটা সমালোচনার মধ্যে ছিলেন না, কিন্তু উনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ওনার দলের প্রথম সারির নেতৃত্বদের মধ্যে থেকে। ওনার দলের বিধায়ক বা সিএম যারা রয়েছেন, ইএম যারা রয়েছেন, তাদের যে নিয়ন্ত্রণ সেটা এখন বুবাগড়ার কাছে নেই বা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কাছে নেই। এবং তার কারণেই কি তিনি তিপ্রামথাকে ভুলে গিয়ে এখন ওয়ান নর্থ ইস্টের দিকে এগোচ্ছেন? এই প্রশ্ন তো রয়েছে। এবার আমরা আলোচনা করব যে বিষয়টার দিকে, সেটা হচ্ছে আমরা কেন আজকে আলোচনাটা করছি তার কারণ খোদ মথার বিধায়কই দাবি করছেন। মথার বিধায়ক ঠিক কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদেরকে প্রথম শোনাবো, তারপর আবারও বিস্তারিত আলোচনায় আসছি। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতায়। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। আপনারা শুনলেন, এখানে কিন্তু মথা একেবারেই জোর দিয়ে দাবি করছে যে তাদের 42টা আসন দেওয়ার কারণেই বিজেপি ক্ষমতায় এসছে, অর্থাৎ ভোট ভাগাভাগি হয়েছে এবং সেই ভোট ভাগাভাগির কারণেই বিজেপি ক্ষমতায় এসছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর এটা আলোচনার বিষয় তো ছিল, কিন্তু এর পেছনে কি কারণ ছিল এটা কেউ এখনো পর্যন্ত সামনে আনতে পারেনি। তার কারণ বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলিতে বিভিন্ন ধরনের ট্রাম্প কার্ড খেলা হয় এবং সেই ট্রাম্প কার্ডগুলিকে ব্যবহার করা হয় বিভিন্নভাবে। সেখানে বিভিন্ন পরিকল্পনা থাকে, বিভিন্ন এজেন্ডা থাকে, বিভিন্নভাবে এখানে আমরা দেখতে পাই যে নির্বাচনের ফলাফল হয়ে যাওয়ার পরেও বিধায়কদের কিনে নেওয়া হয়। রীতিমতো
বিরোধী দলের বিধায়কদেরকে বা জয়ী দলের বিধায়কদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয়, তাদেরকে একটা হোটেলে তালাবন্ধ করে রেখে দেওয়া হয় যাতে তাদেরকে কেউ কিনতে না পারে। তো এরকম পরিস্থিতিও অনেকটা হতে দেখা গেছে, কিন্তু সেটা নির্বাচনের ফলাফলের পর হতে দেখা যায়, বা ফিক্সিং বিষয়টা দেখা যায় নির্বাচনের ফলাফল আসার পর। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ফিক্সিংটা কাদের সাথে হলো, বা এই ফিক্সিংটা কারা করলেন বা কে করলেন। দেখা যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই নিজের যে ভোটাররা বা যে তিপ্রাসারা রয়েছে তাদের সাথেই কি তাহলে তিনি এই ভোট ফিক্সিংটা করলেন? তার কারণ 2023-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপির বিরোধিতায় ভোট চেয়েছেন। যতবারই তিনি ভোট চাইতে গেছেন, যতবারই তিনি জনসভা করেছেন, ততবারই বিজেপির বিরোধিতা করে তিনি ভোট চেয়েছেন। সেখানে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তার আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাদের বিরুদ্ধে এজেন্ডা তিনি তৈরি করেন, তাদের বিরুদ্ধে তিনি এন্টি ইনকামবেন্সির কথা বলেন, তাদের বিরুদ্ধে তিনি ঘোটালা দুর্নীতির কথা, এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়ার অভিযোগ, এই সমস্ত অভিযোগ তিনি তুলে ধরেন। সেখানে আমরা দেখতে পাই ওনাকে এই সমস্ত অভিযোগ করতে বারবার তিনি বিজেপির বিরোধিতা করে ওনার ভোট ব্যাংকে শক্তপোক্ত করছিলেন। তারপর যখন অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের বিভিন্ন রাজনৈতিক দল তাদের আসন, কটি আসনে তারা লড়াই করবে, কোন কোন আসনে প্রার্থী কারা হবে তার ঘোষণা যখন দিচ্ছিল, তখন তিপ্রামথাও স্বাভাবিকভাবেই 20টি এসটি সংরক্ষিত আসন রয়েছে ত্রিপুরার 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে। সেই 20টি এসটি সংরক্ষিত আসনে মথা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে এবং মনে করা হয় বা মথার পক্ষ থেকে এটাই বলা হয় এটাই তাদের ফাইনাল লিস্ট। 20 জন প্রার্থীর নাম তারা ঘোষণা করে 20টি এসটি সংরক্ষিত আসনে। তারপর হঠাৎ একদিন মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি গেলেন। তারপর সেই দিল্লি থেকে ফিরে এলেন এবং দিল্লি থেকে ফিরে এসে তড়িঘড়ি আরো 22টি আসনে, যেগুলি হচ্ছে সমতলের 22টি আসন, যেটি এসটি সংরক্ষিত আসন নয় সেখানে তিনি প্রার্থীদের দাঁড় করালেন, প্রার্থীদের নাম তিনি সেখানে ঘোষণা করলেন। এবং তারপর কি দেখা যায়, যখন 2023-এর বিধানসভা নির্বাচন হয়, তারপর যখন ফলাফল আসে, তখন দেখা যায় যে এই ফিক্সিং এর কারণে বা বিজেপি এবং মথার এই আগাম নির্বাচনের আগেই যে একটা গোপন তাদের মধ্যে জোট তৈরি হয়, সেই জোটের কারণে শুধুমাত্র যে বিরোধী ভোট ব্যাংকে ভাগ বসেছে তা কিন্তু নয়। এই জোটের কারণে দেখা যায় যে বিজেপির একজন প্রথম সারির নেতা, চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে যিনি 2018 নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন, জিষ্ণু দেববর্মন, তিনি চরিলাম এসটি সংরক্ষিত চরিলাম বিধানসভা কেন্দ্রে তিনি সেখানে হেরে যান এবং সেই চরিলাম বিধানসভা কেন্দ্র 2023-এ ক্ষমতায় আসে তিপ্রামথার। সেটা হয়তো তিপ্রামথাও জানতে পারেনি, তার কারণ সেখানে দেখা যায় যে উল্টো ঘটনা ঘটে, যে মথা প্রার্থী দেওয়ার কারণে বিজেপি যে ভোট ব্যাংকটা ছিল সেটা কংগ্রেস বা সিপিএম এর মধ্যে ভাগাভাগি হয়ে যায় এবং তার কারণে তার লাভ নিয়ে নেয় মথা। আর বাকি যে নির্বাচনী ক্ষেত্রগুলি, বাকি যে বিধানসভা কেন্দ্রগুলি, সমতলের যে বিধানসভা কেন্দ্রগুলি ছিল, সেখানে দেখা যায় যে বিজেপি যে ভোটের জয়ের মার্জিন সেটা যদি 2000-3000 ভোট থাকে বা 4000-5000 ভোটে যদি সেখানে তারা জয়ী হয়, তাহলে সেই নির্বাচনী কেন্দ্রে দেখা যায় যে মথার প্রাপ্ত ভোট 5000, 6000, 7000 এবং সেখান থেকেই বারবার প্রথম সেখানে জয়ী হয় বিজেপি, দ্বিতীয় স্থানে থাকে কংগ্রেস বা সিপিআইএম এবং দেখা যায় তৃতীয় স্থানে উঠে আসে মথা এবং মথার প্রাপ্ত ভোট বিজেপির যে জয়ের ব্যবধান তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি। এবং তারপরেই বাকি বিরোধী রাজনৈতিক দল এটা বলতে শুরু করে যে এখানে সম্পূর্ণরূপে একটা বড় ফেলিয়ার হয়েছে, যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে 22টি আসনে প্রার্থী দিয়েছেন, সেই 22টি আসনে প্রার্থী দেওয়ার কারণে, ভোট ভাগাভাগির কারণে বিজেপি সেখানে তার লাভ নিয়ে নেয়, বিরোধী ভোটে ভাগ ধরে যায় এবং সেখানে বিজেপির ভোটটা একেবারেই ফিক্স থাকে। এবার যখন এডিসিতে বিজেপি এবং মথা মুখোমুখি হচ্ছে, তখন এই ঘটনাগুলি সামনে বেরিয়ে আসছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা রাজনৈতিক ময়দানে এর আগেও হয়েছে বা আগামী দিনেও হবে, হয়তো ভবিষ্যতেও হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এতে করে
প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিপ্রাসাদের নিয়ে যে রাজনীতি করতে চাইছেন বা তিপ্রাসাদের জন্যে তিনি যে কাজ করার প্রতিশ্রুতি নিয়েছেন সেটা তিনি কতটা পূরণ করতে পেরেছেন? তিনি এটাও দাবি করেন যে 2028-এ নাকি একজন জনজাতি মুখ্যমন্ত্রী হবে। এই যে কম্প্রোমাইজটা করা হলো যে 42টি আসনে মথা প্রার্থী দেবে, যে পূর্ব পরিকল্পনা, যে কম্প্রোমাইজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন করলেন, সেই কম্প্রোমাইজের বিপরীতে বা তার পরিবর্তে তিনি কি পেয়েছেন, এটা যদি আমরা একটু দেখতে শুরু করি তাহলে 2023-এর পর থেকে আমাদের দেখতে হয় যে এই কম্প্রোমাইজের পরবর্তীতে বা পরিবর্তে তাহলে কি ওনার দলের দুজনকে মন্ত্রী বানিয়ে দেওয়া হয়, তাহলে কি মথার দুজনকে মন্ত্রী বানানো এটা একটা বড় কারণ। তারপর আমরা দেখতে পাই ত্রিপাক্ষিক চুক্তি হওয়া, সেটার জন্য কি দায়বদ্ধ ছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তারপর আমরা দেখতে পাই যে কৃতি সিং দেববর্মা প্যারাশুট ল্যান্ডিং এর মাধ্যমে নিয়ে আসা হয় ত্রিপুরায়, একজন সিটিং এমপি কে সরিয়ে দিয়ে বিজেপির একজন মুখ্য চেহারা, জনজাতির মুখ্য চেহারাকে এসটি সংরক্ষিত লোকসভা আসন থেকে সরিয়ে দিয়ে রেবতী ত্রিপুরাকে সরিয়ে দিয়ে সেখানে দাঁড় করানো হয় কৃতি সিং দেববর্মাকে। তিনি ত্রিপুরা রাজ্যের রাজনীতির লোক নন, তিনি বিজেপির অংশ ছিলেন না, তিনি এর আগে কংগ্রেস ঘরানার লোক ছিলেন। ওনাকে নিয়ে আসা হয় ত্রিপুরায় মথার টিকিটে নয়, বিজেপির টিকিটে সাংসদ বানানোর জন্য, এবং সেটাও 2024-এ আমরা হতে দেখেছি। তাহলে এটাই কি ছিল কম্প্রোমাইজের পরিবর্তিতে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পাওনা? অনেকেই অনেক কিছু মনে করছেন, আপনারা অনেক কিছুই ভাবছেন, আপনারা আপনাদের মন্তব্য নিশ্চয়ই জানাবেন। তবে দেখার বিষয় যে এখন কি হচ্ছে, এখন উল্টে বিজেপি মথাকে চ্যালেঞ্জ করছে যে 2026-এ এডিসিতে সাধারণ নির্বাচনে মথা টিকবে না, মথা ভেঙে যাবে। আবার পাল্টা মথা বলছে যে 2020 সালের যে এডিসির সাধারণ নির্বাচন হয়েছিল সেখানে 2021 সালে সেখানে মথা এডিসিতে 18টি আসন প্রথমে জয়ী হয়, তারপর একজন দল ছেড়ে বেরিয়ে আসেন, তিনি মথাতে যোগদান করেন, 19টি আসন ছিল। এবার তারা দাবি করে যে তারা প্রায় 25 থেকে 26টি আসনে জয়লাভ করবে এবং এডিসি মথার দখলেই থাকবে। এখন এডিসি নির্বাচনের দরুন মথা বিজেপির সম্পর্কে তিক্ততা থাকার দরুন এই ঘটনাগুলি সামনে আসছে। আর কি কি তথ্য বেরিয়ে আসে সেটাই দেখার। আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।